আসসালামু আলাইকুম মাননীয় ইমাম। আমার প্রশ্নটা হচ্ছে যে ইদানিং শ্রীলঙ্কায় যে সরকার এবং জনসাধারণের মধ্যে যে তাণ্ডব দেখা দিচ্ছে, যে একজন মন্ত্রীকে পর্যন্ত তারা পিটায় মেরে ফেলছে, এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একজন মন্ত্রীকে তারা একদম ল্যাংটা করে ছেড়ে দিচ্ছে। তো যেখানে একজন মন্ত্রী এত ক্ষমতাবান লোক, মন্ত্রী ঠিক না, এমপি আর কি, আমি যত জানি এমপি, তো এত ক্ষমতাবান লোককে সাধারণ মানুষ এইভাবে সাহায্য করলো বা এইভাবে যে পিটাইলো, তো এর পিছনের আসলে কারণটা কি? এবং বৈশ্বিক যে সংকট, এই সংকট থেকে আমরা এই শ্রীলঙ্কার এই ঘটনা থেকে বাংলাদেশের জন্য কি শিক্ষা থাকতে পারে? শ্রীলঙ্কায় যে বিষয়টা হচ্ছে এখন, সেটা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে। আজকেও আমি বিবিসি শুনলাম, সেখানে দেখা মাত্র গুলির নির্দেশ, মানে বিশৃঙ্খলাকারীদের। আসলে এই অবস্থা হবে, এটা হলো অনিবার্য পরিণতি, ফল। জননেতাদেরকে, এমপিকে, বিশেষ করে একজন এমপিকে পাবলিক এমনভাবে মারছিল, এমপি যান বাঁচানোর জন্য নিজের পিস্তল দিয়ে নিজে আত্মহত্যা করছে। খুব ভয়াবহ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জনগণ ঢুকে আগুন লাগিয়ে দিয়েছে, খুব ভয়াবহ। এই যে ব্যাপারগুলি হচ্ছে, অর্থাৎ জনগণের অসন্তোষ, এই জনগণের ক্ষোভ, ক্রোধ, জনগণের প্রতিশোধ গ্রহণ করার মানসিকতা, বিক্ষুব্ধ জনতা, এটা তো নতুন না। এটা আমরা আমাদের বাংলাদেশে কিছুদিন আগেও আমরা দেখেছি। অনেকে বলছেন শ্রীলঙ্কা ঋণগ্রস্ত হয়ে গেছে, শ্রীলঙ্কা বৈদেশিক রিজার্ভ একেবারে তলানিতে চলে এসেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক নেতৃবৃন্দের দুর্নীতি, অর্থনৈতিক আলোচনা, সমাজবিজ্ঞানীদের ব্যাখ্যা, অর্থনীতিবিদদের ব্যাখ্যা, নানা ধরনের ব্যাখ্যা এখন হবে। কিন্তু একটা টোটাল একটা কথা আছে, সেটা হলো এই সিস্টেমের এটাই স্বাভাবিক অবস্থা, এটা হবে। শ্রীলঙ্কা স্বাধীন হলো 48 সালে, 1948 সালে। 47 সালে হলো ভারত ব্রিটিশের কাছ থেকে, 1 বছর পরে শ্রীলঙ্কা। ব্রিটিশরা চলে যাওয়ার পর তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের রাজনৈতিক ব্যবস্থা, তাদের সরকার ব্যবস্থা, মানে তাদের শিখানো তথাকথিত গণতান্ত্রিক সিস্টেম, অর্থনৈতিকভাবে পুঁজিবাদী সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, তাদের আমলাতান্ত্রিক ব্যবস্থা, তাদের হলো বৈদেশিক পলিসি, নীতি, অর্থাৎ সম্পূর্ণরূপে ব্রিটিশ পলিসি দিয়ে এগুলি চলছিল। যেমন অর্থনীতি, সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি, তো এখানে অন্যায় হবেই, মিস নাই। যেমন রাজনীতি, এই তথাকথিত প্রতারণার গণতন্ত্রের রাজনীতি। এই আমাদের ভারতবর্ষ, ব্রিটিশরা চলে গেল 70 বছর প্রায়, এই ভারতবর্ষেও একই অবস্থা। আমাদের বাংলাদেশ বলো, ভারত, পাকিস্তান, সেম। সে ব্রিটিশের রেখে যাওয়া ওদের প্রেতাত্মা, ওদের ভূত আমাদের ঘাড়ের উপর যে চেপে বসেছিল, এখন পর্যন্ত সে ভূত নামে নাই। এখন সেটা হবে। আমরা বাংলাদেশে কিছুদিন আগে এটা দেখলাম, অনেকে আশঙ্কা করছেন বাংলাদেশেও এ ধরনের পরিস্থিতি হতে পারে। তো হলে অনেকে আশা করেন এ যেন হয়, আবার অনেকে আশঙ্কা করেন হতে পারে। অত্যন্ত ঘৃণ্য দৃশ্য, যে সংসদ সদস্যরা, আইন প্রণেতারা, রাষ্ট্রের আইন প্রণয়ন করেন, তারা এভাবে জনগণ প্রকাশ্যে রাস্তা তাদেরকে পিটিয়ে মারে, দিগম্বর করে। আমরা কিছুদিন আগেও ঢাকা রাজধানীতে মানুষকে প্রকাশ্যে দিগম্বর হতে দেখেছি, দিগম্বর করেছে। এটা নিয়ে কত কথা হয়েছে, তখন আমরা অলরেডি বিশ্ববিদ্যালয় লেখাপড়া করি, তখন দিগম্বর করেছে। তো এখন কথা হচ্ছে সমগ্র জাতির দিগম্বর দশা, এটা একটা নমুনা মাত্র, এটা একটা সিমটম বলতে পারেন, নমুনা। এটা হবে কেন? ভুল জীবন ব্যবস্থা, ভুল জীবন দর্শন আমাদের একেবারে টোটাল কথা। এখন অর্থনীতিবিদরা এই ব্যাখ্যা দিবেন, সমাজবিজ্ঞানীরা এই ব্যাখ্যা দিবেন, সামরিক বিশেষজ্ঞরা এই ব্যাখ্যা দিবেন, মনস্তাত্ত্বিকরা এই ব্যাখ্যা দিবেন, আন্তর্জাতিক বিশ্লেষকরা ওই লাইনে ব্যাখ্যা দিবেন। মূল কথা হচ্ছে এটা হবে, এই জন্য হবে মানুষের জীবন পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম দিলেন, একটা প্রসেস দিলেন, এটার নাম দ্বীনুল হক। আধ্যাত্মিক জীবন, মানুষগুলো দেহ না, আত্মাও আছে। মানুষের পারিবারিক জীবন, মানুষের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন,
অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামরিক জীবন, এক কথায় মানব জীবন সোজা হিসাব। কিভাবে চললে মানুষ শান্তির মধ্যে থাকবে, ভারসাম্যের মধ্যে থাকবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন দিলেন। ইবলিস মানুষকে দিয়ে একটা জীবন বিধান বানাবে, এটা হলো ইবলিসের তৈরি দিন। আল্লাহর বক্তব্য হচ্ছে, আল্লাহর দিন যদি মানুষ জীবনে মেনে নেয় তবে এই অশান্তি হবে না, এই রাজনৈতিক অশান্তি হবে না, শাসক আর শাসিতের মধ্যে এর দূরত্ব হবে না, অবিশ্বাস দ্বন্দ্ব হবে না, অর্থনৈতিক অবিচার হবে না। কিন্তু মানুষ যখন এই আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা জাতীয় জীবন থেকে বাদ দিয়েছে, মানুষের তৈরি তথা পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতা দাজ্জালের তৈরি জীবন ব্যবস্থা মানুষ যখন মেনে নিয়েছে, তখন এটা হবে। শুধু সময়ের ব্যাপার। আজকে শ্রীলঙ্কা হলো, কালকে দেখবেন ইন্ডিয়া হচ্ছে, পরশু দেখবেন পাকিস্তানে হচ্ছে, তরশু দেখবেন মধ্যপ্রাচ্যে হচ্ছে, এরপরের দিন হয়তো দেখবেন বাংলাদেশে হচ্ছে। এগুলো হবে, এর পরিণতি একটার পর একটা। এগুলো হলো এই বিশ্ব বৃক্ষের ফল মাত্র। এই ফল মানব জাতিকে খেতেই হবে। আমাদের ইমামুজ্জামান তিনি পরিষ্কার বলেছেন, মাসিমারা কেরানি আছে না, মাসিমারা কেরানির মতো বলেছেন, বান্দরের মতো অনুকরণ করতে করতে ওদের রাজনৈতিক প্র্যাকটিস এরা ভুলে গেছে, এরা হাড্ডি মাংস, হাড্ডি সার নিপীড়িত জনতার নেতা, এদের সংসদ সদস্যরা, এদের এমপিরা, মানে এদের মন্ত্রীরা সেই মানের জীবন যাপন করে। ইউরোপিয়ানরা যেই মানের জীবন যাপন করে, সেই মানের গাড়ি চালায়, ইউরোপিয়ানরা যে মানের গাড়ি চালায়। কিন্তু ইউরোপ ঔপনিবেশিক কালে কয়েক শতাব্দী ধরে এই রাষ্ট্রগুলারে শোষণ করে, শাসন করে, জোকের মতো তারা অঢেল সম্পত্তির উপর বসে আছে, এটা ওদের মনে নাই। এরা স্বাধীন হলো মাত্র এই যে 48 সালে, 47, 48, 45, এই তো মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। তো এরা হলো কৃষক শ্রমিক জনতার নেতা। এরা এদের হাব ভাব, এদের ঠাট বাট, এদের চাল চলন বলন কথন ওই ইউরোপিয়ানদের মতো, ওই প্রভুর কাছ থেকে যা শিখছে বান্দরের মতো ওদের অনুসরণ করে। সামরিক আমলা বলেন, বেসামরিক আমলা বলেন, রাজনৈতিক আমলা বলেন, এলিট শ্রেণী যাকে বলা হয়, ব্যুরোক্রেটিক এলিট। এই এলিটরা যখনই পাওয়ারে যায় অথবা যখনই টপ লেভেলে যায়, এবার অর্থনীতি হোক, রাজনীতি হোক, সমাজ যেখানে যাক না কেন, বাকি জনগণকে কৃতদাস মনে করে, সোজাই চাপ। ব্যাস, মানুষ সুযোগ পাইলে এই আচরণ করে। তো এই রাজনৈতিক ব্যবস্থা একটা সিস্টেম। রাস্তা যদি সোজা হয় আপনি সোজা গাড়ি চালাবেন, এটা স্বাভাবিক কথা। রাস্তা যদি বাঁকা হয় আপনার সোজা ইচ্ছা থাকলেও চালাতে পারবেন না, আপনার বাঁকা চলতে হবে। এই পাশ্চাত্য দর্শন, তাদের জীবন ব্যবস্থা তাদের হয়। যেমন অর্থনীতি, অর্থনীতি একটা জটিল সাবজেক্ট, এটা আলোচনা করার টাইম এখানে নেই। এখানে তেলা মাথা তেল দেওয়া সোজা কথা। যার অনেক কিছু আছে, ব্যাংকে আপনি জমা রাখতে পারবেন, আপনাকে টাকা দিচ্ছে। দরিদ্র অসহায় যার কিছু নাই তারা দেখবেন কিছু দেয় না। এই যে মেগা প্রজেক্টগুলি গ্রহণ করে, মেগা প্রজেক্ট বৈদেশিক রাষ্ট্রগুলি থেকে ঋণ নিচ্ছে, হাজার 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 কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার নিচ্ছে, ঋণ নিচ্ছে। ঋণের বোঝা জমা হচ্ছে, প্রতিনিয়ত নতুন একটা শিশু জন্ম নিচ্ছে, হাজার হাজার টাকা ঋণ মাথায় নিয়ে ওরা মেগা প্রজেক্ট নিচ্ছে। কারণ মেগা প্রকল্প নিলে সুবিধা আছে, সুবিধা আছে, দুর্নীতি করা যায়। আবার অন্যদিকে টাকা চলে যাচ্ছে এই আপনার বিদেশে। যেমন এই যে বাংলাদেশে আমরা কয়েকদিন আগে দেখলাম যে প্রায় 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমাদের কিছুদিন আগে এক নেতা, আমাদের ফরিদপুরে এক নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ, আমরা দেখলাম 2000 কোটি টাকা। একটা উপজেলা পর্যায়ের একজন নেতা, 2000 কোটি টাকার দুর্নীতি। 1-2 টাকা না, 1 লক্ষ 2 লক্ষ না, 1 কোটি 2 কোটি না, 2000 কোটি টাকা। তাহলে এই সমস্ত রাষ্ট্রের যারা শিক্ষিত শ্রেণী, এলিট শ্রেণী, এদের মনোভাব, এরা বিদেশে টাকা পাচার করবে, এরা সিঙ্গাপুরে বাড়ি করবে, এরা কানাডা সেকেন্ড হোম করবে, ওরা সুইস ব্যাংকে জমা রাখবে। তাহলে এদের মানসিকতা কি? ইংরেজরা অর্থ পাচার করত, যে কারণে ইংরেজ খেদাও আন্দোলন হলো। ইংরেজ খেদাও আন্দোলন হলো, কোনোটা রাজনৈতিক আন্দোলন, কোনোটা সন্ত্রাসবাদী আন্দোলন। এই যুগান্তর টুগান্তর আপনারা জানেন, যারা ইতিহাস পড়বেন তারা জানেন। এই ইংরেজরা আমাদের শোষণ করে নিয়ে যেত। এখন এরা কি করছে? এরা এই কাজটা কেন করছে? এই জন্য ওরা যে শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করছে, ওই শিক্ষা ব্যবস্থাটা এই বস্তুবাদী, ভোগবাদী, দুনিয়ামুখী, আল্লাহীন, স্রষ্টাহীন, ধর্মহীন এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে সেই তারাই। এখন প্রতিনিয়ত এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদামি ইংরেজ, কালো ইংরেজ এগুলো বের হচ্ছে।
আপনার ভারতীয় নাম, ভারতীয় বা শ্রীলঙ্কান, কিন্তু মন মানসিকতায়, চিন্তা ভাবনায়, ধ্যানে খেয়ালে একেবারে পুরোপুরি ইউরোপিয়ান। শিক্ষা ব্যবস্থার কারণে হবে। এই জন্য শাসক এবং শাসিতের দ্বন্দ্ব, দূরত্ব, অবিশ্বাস। কারণ শাসিতের উপরে শাসকের জুলুম চলছে, এটা যেন কপালের লিখন হয়ে গেছে ওদের। দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, আর সরল সোজা মানুষের উপরে চালাক ধূর্ত লোকের প্রতারণা। এখন তো সমাজ ভর্তি। এটা কেন হলো? কেন হলো? হলো এই জন্য একটা ভুল জীবন ব্যবস্থা, ভুল রাস্তা। কাজেই শ্রীলঙ্কার এই দৃশ্য দেখতে পাচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলি, যারা সরকার বিরোধী আছেন, তারা এখন মুছে তেল দিচ্ছেন যে বোধহয় শ্রীলঙ্কার মতো অবস্থা এখানে হবে। সরকারও আতঙ্কে আছেন, বোধহয় শ্রীলঙ্কার মতো সরকারের অবস্থা এখানে হতে পারে। এ ধরনের ইশারা ইঙ্গিত অনেকে দিচ্ছেন। তা আমার কথা হলো, এগুলি কোনো শুভ লক্ষণ না, ভালো লক্ষণ না। এগুলো কোনো ভালো কথা না, ভালো কথা না। আমরা কেন বান্দরের মতো ওদেরকে অনুসরণ করবো? হোয়াই? আমাদের তো একটা জীবন ব্যবস্থা আছে, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিলেন। দ্বীনুল হক, এটা কোনো তত্ত্ব কথা নয় কেবল, এটা খালি আদর্শ নয়। রাসূলুল্লাহ খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, মার খেয়ে, জুলুমের শিকার হয়ে যুদ্ধ করে সেই মডেলটা তিনি জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে গেলেন। শাসক, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের খলিফা গাছের নিচে ঘুমায়। বৈদেশিক কূটনীতিকরা আসতেছে, বলছে খলিফা কোথায়, আমিরুল মুমিনিন কোথায়? মনে হচ্ছে বিশাল প্রাসাদের মধ্যে আছে, দেখেন কোথায় গাছের নিচে ঘুমাচ্ছে। নমুনা, ইসলামের নমুনা এটা। একবার খাদ্যের সংকট দেখা দিল, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তিনি সিদ্ধান্ত নিলেন যে জনগণের পুষ্টির যথেষ্ট চাহিদা না মিটা পর্যন্ত আমি আর পুষ্টি খাবো না, মানে গোস্ত আরো হলো মানে চর্বি আমি খাবো না। ঐতিহাসিকরা বলেছে ওনার শরীর প্যাকাশে হয়ে গিয়েছিল, চেহারা মোবারক। মুসলিম বাহিনী কাছে সারেন্ডার করেছে জেরুজালেম। সেখানে অথচ ওমর যাচ্ছেন, কোনো সৈন্য নাই, সামন্ত নাই, ওনার কোনো বডিগার্ড নাই, স্পেশাল ফোর্স নাই, কিচ্ছু নাই। ওনার একজন খাদেম, আর উনি উট নিয়ে যাচ্ছে টেনে টেনে মরুভূমির পথ, সেই কোথায় জেরুজালেম আর কোথায় মদিনা, শত শত মাইল। অর্ধেক পথ যাওয়ার পরে খাদেমকে বলছে যে ভাই তুমি এবার উটের পিঠে উঠো, আমি টানি। বলছে না না, কি বলে? না না, আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। তুমি আমাকে, আমার জন্য অর্ধেক পথ কষ্ট করেছো, বাকি অর্ধেক পথ আমি তোমার জন্য করব। মানে এটা ইতিহাস, এটা একজন রাষ্ট্রপ্রধানের জীবনী। বাইতুল মালের সম্পদ বন্টন করছেন। একটা বাচ্চাদের তো কোনো বাচ্চারা নিষ্পাপ বুঝে না, বাচ্চারা একটা খেজুর, বাইতুল মালের খেজুর মুখে দিয়ে দিল, গলা টিপে বমি করে, তারে বমি করানো হয়েছে, বলছে ফেলে দাও, আগুন হবে, জাহান্নামের আগুন হবে। এই হচ্ছে খলিফার ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাজিরাতুল আরব যখন শাসন করেছেন, ওনার ইন্তেকালের সময় কি পাওয়া গেল? এটা একেবারে সর্ব ঐতিহাসিক, পাশ্চাত্য ঐতিহাসিক, মুসলিম ঐতিহাসিক, সবাই একমত। কিচ্ছু না, একটা পানির মশক, খেজুরের চাটাই, একটা খেজুরের তৈরি একটা বালিশ, এই ছাড়া কিচ্ছু নেই। আর 9খানা তলোয়ার। কারণ উনি যুদ্ধানবী, তিনি মানবতার জন্য, সাম্যের জন্য, মানবাধিকার রক্ষার জন্য তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধানবী। কিন্তু বৈষয়িক সম্পত্তি কিচ্ছু নাই। আর এখন আমাদের যারা 5 বছর 10 বছর রাষ্ট্র পরিচালনা করে, খোঁজ খবর নিয়ে দেখেন, খোঁজ খবর দিয়ে দেখেন, এই যে আজকে শুনলাম ফিলিপাইনের ওই মার্কোস পরিবারের জনগণ আবার জনগণ ভোট দিচ্ছে, যেখানে ইমেলদার কাহিনী আমরা জানি সবাই। কাজেই এখন দেখা যাচ্ছে আপনার বইয়ের স্বর্ণের কোনো অভাব নাই, হীরা জহরতের অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, বিদেশের টাকা পাচারের কোনো কমতি নাই, ঘাটতি নাই। এগুলো হচ্ছে কারণ ভুল জীবন ব্যবস্থা। এখানে শাসকের নৈতিকতা থাকবে না, শাসক ইচ্ছা করলেও সঠিক পথে থাকতে পারবে না। কারণ ওই যে হাঙ্গরের মতো বসে আছে বিরোধী দল, শাসকের পান থেকে চুন খসলেই বিরোধী দল একেবারে কামড়ে ধরবে। এই জন্য শাসকের ব্রেইন, মেধা, চিন্তা, টাইম অধিকাংশ নষ্ট হয় এই বিরোধী দল ঠেঙ্গানোর কাছে। রাষ্ট্র চিন্তা কখন করবে? ভুল শিক্ষা ব্যবস্থা, বস্তুবাদী, স্বার্থপর, আত্মকেন্দ্রিক। তাদেরকে ইমান শিখানো হয় নাই, মানবতার কল্যাণ বলতে কিছু জানে না। তারা নিজের স্বার্থে সবকিছু, যত মোটা মোটা বই পড়ুক না কেন, যত মেধাবী স্টুডেন্ট হোক না কেন, ব্যতিক্রম 2-1 বাদে, তাদের খেয়াল দেশের জনগণ একবার মরে যাক। এই যে ওষুধে ভেজাল দিবে, খাদ্যে বিষ দিবে, জাল সার্টিফিকেট দিবে, 2 নম্বরই কাজ করবে, টাকা ছাড়া ফাইল নড়ে না। তারপরে হলো মিথ্যা রিপোর্ট দিয়ে দিবে। একটা ব্রিজ
এখন অননুমোদিত টাকা দিয়ে ব্রিজের অনুমোদন দিয়ে দিচ্ছে, ব্রিজ মানুষের মাথার উপর ধসে পড়ছে। এই শিক্ষিত লোকগুলা আমি বাংলাদেশের কথাই বলবো, কোটি কোটি তরুণ তরুণী কষ্ট করে, এত অবর্ণনীয় কষ্ট করে বিদেশ থেকে বৈদেশিক রেমিটেন্স পাঠান, আর এরা নানা কলা কৌশলে, চিকিৎসার নামে, শিক্ষার নামে, বিনোদনের নামে, প্রশিক্ষণের নামে এই টাকাগুলা পাচার করছে বিদেশে। এখানে এই ব্রিটিশের রেখে যাওয়া আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, ব্যুরোক্রেটিক সিস্টেম বাকে বলা হয়, এলিট ব্যবস্থা, এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, তারপরে হলো বাণিজ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, নানাভাবে জাতিটাকে আষ্টে পৃষ্ঠে শেষ করে দিয়েছে। এখন ঋণ নিতে হবে, ঋণ দিবে তারা। আমাদের কাছে খুব শান্তি লাগে, ফ্লাইওভারের উপর দিয়ে চলছি, খুব শান্তি লাগে, কিন্তু এটা ঋণ দিয়েছে আমাদেরকে সুদের ভিত্তিতে। 40 বছর 50 বছর থেকে এই ফ্লাইওভারের আপনার ট্যাক্স দিয়ে যেতেই হবে। 20,000 কোটি টাকা ঋণ দিচ্ছে, হিসাব করে দেখেন 80,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে। তো এগুলি জাতীয় সম্পদ যাচ্ছে না? সম্পদ কিন্তু সীমিত, সম্পদ কিন্তু বেশি নয়। এর অপব্যবহার করলে, সুষম বন্টন না করলে এরকম হবে, অশান্তি হবে, বিক্ষোভ হবে, এই হবে। আর একটা হচ্ছে মানুষের ভোগবাদী ব্যবস্থা। এই জন্য ইসলাম একটা ব্যালেন্সড, একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের। এখানে ভোগবাদিতার কোনো সুযোগ ছিল না, কিন্তু আমরা আমাদের সেই ব্যবস্থাকে বাদ দিয়ে বান্দরের মতো আমরা ব্রিটিশের তৈরি ব্যবস্থা আমরা মেনে নিচ্ছি। বেশি বেশি করে ঋণ তাদের কাছ থেকে নিচ্ছি। তারা আমাদের বন্ধু নয়, তারা সুদের জন্য ঋণ দিচ্ছে। ঋণ একটা জালের মতো আষ্টে পৃষ্ঠে আমাদেরকে বন্দি করে ফেলছে। এই আগেকার আপনার উপন্যাস নাটকে উপন্যাসে দেখবেন ওই গ্রাম্য মহাজনরা ঋণ দেয়। তখনকার মানুষ তো লেখাপড়া জানতো না, লিখে জানতো না। গ্রাম্য মহাজন মুখে মুখে ঋণ দিত। ওই কৃষক, দরিদ্র কৃষক হিসাব রাখতো না, তো বছর ঋণ টাকা জমতে সুদে আসলে অনেক টাকা জমতো। তো বেচারা কাসুমাসু করে আর ঘরের দরজা দাঁড়ায় থাকতো, হুজুর আমার এটা ঠিক আছে, আর কি আর করবি। তখন মহাজনের বয়স ধরেন 70-80 বছর। 14-15 বছরের তরুণী মেয়ে বল, তোর মেয়েকে আমার কাছে দিয়ে দে। এই মহাজনের খায়েশ মিটানোর জন্য ঋণগ্রস্ত পিতার কন্যাকে দিয়ে দিতে বাধ্য হতো। এগুলা উপন্যাসের বাংলা সাহিত্যের মধ্যে কে না জানে। সেটা হচ্ছে এখন ওইটা কৃষকের বেলায়, ওইটা রাষ্ট্রের বেলায়। ওদের অনৈতিক আবদার, অন্যায্য আবদার, অন্যায় আবদার পরাশক্তিধর রাষ্ট্রগুলির, যারা অস্ত্র ব্যবসা করে, দুনিয়াকে কন্ট্রোল করে, প্রভুত্ব করে, মাতব্বরি করে, মৌললিপনা করে, এদের অন্যায্য অন্যায় আবদার আমাদের মতো এই উন্নয়নশীল বলেন, অনুন্নত বলেন, দরিদ্র বলেন, এই রাষ্ট্রগুলি যারা দীর্ঘদিন ওদের আন্ডারে ছিলাম, ওদের দ্বারা শোষিত হয়েছি, নিপীড়িত হয়েছি, ওদের অন্যায় আবদার মানতে বাধ্য। শ্রীলঙ্কা আজকে সেটা হচ্ছে। আমাদের হওয়ার কথা ছিল না। আমাদের জাতি কয়টা? একটা। নেতা কয়জন? আকীদাগত হবে। বিধান কার? আল্লাহর বিধান। আল্লাহ রসুল দেখিয়ে দিলেন। জাতি একটা, ইমাম একজন, হুকুম চলবে আল্লাহর। আমাদের তো এরকম হওয়ার কথা না। দুনিয়াকে লিড দেবো আমরা। দুনিয়ার তেল সম্পদ আমাদের পায়ের নিচে, অধিকাংশ ম্যাক্সিমাম সমুদ্র বন্দর গুরুত্বপূর্ণ আমাদের সীমানার মধ্যে। আমাদের এই অবস্থা কেন? প্রাকৃতিক সম্পদ 60-70% মুসলমান এলাকাগুলোতে। এই অবস্থা কেন? সৌদি আরব, মানুষ মনে করে একেবারে সৌদি আরব গেলেই বোধহয় নিষ্পাপ হয়ে গেলাম। এই সৌদিরা আজকে 70-80 বছর থেকে আমেরিকার একেবারে পা ছাড়তে ওদের কালো পা সাদা করে দিয়েছে। কাজেই এ রাজনৈতিক দাঙ্গা, প্রকাশ্য পিটিয়ে রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা চালিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। খুব ভয়াবহ বিষয়। এখন আজকের বিবেচনা হচ্ছে দেখা মাত্র গুলির নির্দেশ সন্ত্রাসীদেরকে। এটা দিয়ে কি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে কি না? বরং আমি বলবো যে আমাদের বাংলাদেশ এমন যেন নৈরাজ্য না হয়, এমন ভয়াবহ তাণ্ডব যেন না হয়। হ্যাঁ, একদল হুমকি দিবে, ওরা খালে পড়েছে, তোমরা নদীতে পড়বা, যে এগুলা কোনো সুখকর কথা নয়। অশান্তি সৃষ্টি হলে সকলের ঘরে অশান্তির আগুন জ্বলবে। আমি বলবো যে আমাদের কাছে সমাধানের পথ আছে, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আল্লাহর দেওয়া ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন দর্শন, আল্লাহর দেওয়া দ্বীনুল হক। আমরা যদি আমাদের জাতীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে কার্যকরী করতে পারি, তবে সেখানে শান্তি। আজকে একটা নিউজ দেখলাম, লম্বা দাড়ি টুপিওয়ালা এক ভদ্রলোক হাজার হাজার লিটার তেল লুকায় রাখছে। অথচ ইসলামের ডাইরেক্ট নির্দেশ বেআইনি মজুদদারি নিষিদ্ধ। তাইলে তার লেবাস, দাড়ি, লেবাসের কোনো অভাব নেই।
জনগণ তো লেবাসে সালাম দেয়। জনগণ ন্যায় বিচার, সুবিচার, সত্যবাদিতা, আমানতদারি, ওয়াদা, পরোপকার ইত্যাদি জনগণের কাছে কোনো মুখ্য না। কেন মুখ্য না? দীর্ঘদিনের রাজনৈতিক প্র্যাকটিস, ধান্দাবাজের রাজনীতি, স্বার্থপর শিক্ষানীতি, জুটভিত্তিক অর্থনীতি, মানুষের আত্মা শেষ। মানুষ হয়ে গেছে স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ভোগবাদী। কারে মারবে, কারে ধরবে, কারে খাবে, এই হচ্ছে মানুষের সকাল থেকে রাত পর্যন্ত একটাই ফিকির। প্রত্যেকটা অফিসে যান শুধু দুর্নীতি, টাকা ছাড়া ফাইল জনে না, কিন্তু দেখবেন আজান দিলে মসজিদ ভর্তি। তাহলে মানুষের আত্মা পচে গিয়েছে। মানুষ আল্লাহকে এখন ভয় করে না। মানুষ একজন আরেকজনকে প্রতারিত করতে চায়, এই প্রতারিত করার জন্য লেবাস ধরছে। কাজে এখন মানুষের আত্মাকে আগে পরিশুদ্ধ করতে হবে এবং তাড়াতাড়ি এই রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এবং পশ্চিমাদের তৈরি করা এই ভুল বস্তুবাদী এই জীবন দর্শন থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে পুরো উম্মাটাকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে, তবেই মুক্তি। তবে না হলে কিন্তু এই পরিস্থিতি শ্রীলঙ্কায়, পাকিস্তানে, মালয়েশিয়ায়, বাংলাদেশে, ইরাক, সিরিয়া তো শেষ হবে, হতেই থাকবে। এটা হলো আমাদের বক্তব্য।